হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের ভূগোলের 11তম অধ্যায় ওশিয়ানিয়া থেকে সাজেশন প্রশ্ন টাইপ প্রশ্ন জায়গাগুলো বই থেকে দেখে নাও। অর্থাৎ বইয়ে তো প্রশ্ন হয় না, কিন্তু প্রশ্ন কোথা থেকে হতে পারে সেই জায়গাটা তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেব। এবং তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে নিজেদের টেক্সট বুকটা খুলে বসবে এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগিয়ে নেবে। মনে রাখবে, এই ওশিনিয়া এই চ্যাপ্টারের যা যা আমি বলবো এর বাইরে কিচ্ছু আসবে না। তো সবাই চটপট রেডি হয়ে যাও বই খুলে এবং দেখে নাও কি কি করবে। প্রত্যেকে ওশিনিয়া চ্যাপ্টারটা খোলো। ফার্স্ট পেজে দেখো রয়েছে কিছু ছবি, সেই ছবিগুলো ভালো করে দেখবে। দেখো রয়েছে পৃথিবীর গভীরতম স্থান কি? মারিয়ানা খাত। এই একটা প্রশ্ন হলো। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, এটাও পরীক্ষাতে আসে। মৌনা লোয়া আগ্নেয়গিরি, তাহলে ওশিয়ানিয়ার একটা আগ্নেয়গিরির নাম মৌনা লোয়া। ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি কোথায় দেখতে পাওয়া যায়? এই ওশিয়ানিয়া মহাদেশে। ঠিক আছে। সিডনি হারবার ব্রিজ, অদ্ভুত প্রাণী ক্যাঙ্গারু। বোঝা গেল? তারপরে নিচে চলে এসো, দেখো রয়েছে আয়তনের দিক থেকে ওশিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে কিরকম প্রশ্ন হবে। তো সবই কিন্তু 1 নম্বরের প্রশ্নই আসছে ফার্স্ট পেজে, তাই এটা কিন্তু ভালো করে নোট করে রাখবে। এখানে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী দেখা যায়, তার মধ্যে ক্যাঙ্গারু, ওয়ালবি, হংসচঞ্চু বা প্লাটিপাস, কোয়ালা যাকে ছোট ভালুক কিন্তু গাছে গাছে থাকে, এমু পাখি হলেও উঠতে পারে না, উটের মতো দৌড়ায়, কিউই পাখি ডানা নেই, ইউক্যালিপটাসের জন্ম এখানে, যারা কারি প্রভৃতি চিরহরিৎ গাছ এখানে কেবল এই মহাদেশেই দেখতে পাওয়া যায়। তাহলে এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে পড়লে এটা কিন্তু ভালো করে মার্ক করে রাখবে। ঠিক আছে। চলে এসো তার পরের পাতাতে, ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রশ্ন। এর উচ্চতা কত? 4509 মিটার। দীর্ঘতম নদী কি? অস্ট্রেলিয়ার মারে ডার্লিং হচ্ছে এর দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্যটা মনে রাখবে 3375 কিলোমিটার। ঠিক আছে। এখানকার প্রধান প্রধান শহরগুলোর নাম কয়েকটা মনে রাখবে। তারপর ডান দিকে দেখা রয়েছে ওশিয়ানিয়া অভিযান। ইউরোপীয়দের ইউরোপীয়দের অভিযানের আগে ওশিয়ানিয়া দ্বীপগুলোতে বসবাস করত বিভিন্ন আদিবাসীরা, যেমন অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল, নিউজিল্যান্ডে মাউরি ইত্যাদি। 16 শতাব্দীতে ফার্দিনান্দ ম্যাগেলান তার বিখ্যাত পৃথিবী পরিভ্রমণের সময় ম্যারিনাস সহ কয়েকটি দ্বীপের সন্ধান পান। 1644 সালে ডাচ নাবিক এবেল তাসমান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টোঙ্গা, ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছান। 1770 সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, সিডনি ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে পা রাখেন। এইভাবেই কিন্তু ওশিয়ানিয়া মহাদেশের আর কি অভিযানটা শুরু হয়, মনে রাখবে। আর এই এবেল তাসমানি কিন্তু ওশিয়ানিয়া মহাদেশটা খুঁজে পেয়েছিলেন। ঠিক আছে। আমি যে জায়গাগুলো মার্ক করে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং সেই বইয়ে সেই জায়গাগুলোকে মার্ক করে রাখবে। দেখো, আমাদের যত প্রশ্ন পরীক্ষাতে আসুক না কেন সবই কিন্তু টেক্সট থেকেই আসে। এর বাইরে কিন্তু কিছু আসে না। যদি টেক্সটটা ভালো করে খুঁটিয়ে মেন পয়েন্টগুলো পড়া যায়, তার মধ্যে কিন্তু প্রত্যেকেই কমন পাবো কি না? তাই তোমাদের সবাইকে বলবো ভালো করে পড়াটা দেখে নাও। ওকে। আর যত বড় বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এর পরে প্রশ্ন দেখে নাও, অস্ট্রাল শব্দের অর্থ কি? অস্ট্রাল শব্দের অর্থ দক্ষিণ অস্ট্রেলেশিয়া। ঠিক আছে। এটা ভালো করে মার্ক করে রাখবে। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এবং এশিয়া কথার অর্থ দেশ, সুতরাং অস্ট্রেলেশিয়া কথার অর্থ দক্ষিণের দেশ। ওকে। তারপর দেখো ডান দিকে রয়েছে মেলা কালোনেশিয়া অর্থাৎ ভূখণ্ড বা দেশ। সেখানকার অধিবাসীদের শরীরে মেলানিনের আধিক্যের জন্য মেলানেশিয়া নামকরণ হয়েছে। তাহলে ওশিয়ানিয়ার আরেক নাম কি? মেলানেশিয়া। নিউগিনি, সলোমন, ফিজি, নরফোক, নিউ ক্যালিডোনিয়া, নিউ হেব্রিডিজ প্রভৃতি। ওকে। তো ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগের মধ্যে এই দুটো বক্স ভালো করে পড়বে। একদম নিচে চলে এসে ওশিয়ানিয়া মহাদেশের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে প্রথমেই আসছে অস্ট্রেলিয়ার প্রকৃতি। ঠিক আছে। তো দেখো, অস্ট্রেলিয়ার প্রকৃতির মধ্যে প্রথমেই রয়েছে পূর্বের উচ্চভূমি। এখানে বলছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে 4টি অঞ্চলে ভাগ করা হয়। সেই 4টি অঞ্চলগুলো মনে রাখবে: পূর্বের উচ্চভূমি, পশ্চিমের মালভূমি, মধ্যভাগের সমভূমি, উপকূলে সমভূমি। বোঝা গেল? তো দেখো, পূর্বের উচ্চভূমিতে কি কি রয়েছে? অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতশ্রেণী, এর নাম হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। মনে রাখবে। তারপর চলে এসো, এখানে হাইলাইট করা জায়গাটা নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। ওটা আসে পরীক্ষাতে। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে মাউন্ট কোসিয়াস্কো। ওকে। তারপরে চলে এসো পশ্চিমের মালভূমিতে, যেটা আন্ডারলাইন করা রয়েছে সেটা ভালো করে পড়বে।
কি না ভিক্টোরিয়া গিবসন এগুলো হচ্ছে মরুভূমি, ঠিক আছে। গ্রেট স্যান্ডি এগুলো হচ্ছে মরুভূমি। এই মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ, প্লায়া ও মরুদ্যান দেখতে পাওয়া যায়। তাহলে লবণাক্ত জলের হ্রদের নাম কি? প্লায়া। ওকে, যেটা মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। ওকে, বুঝতে পারছো? সব পড়ার দরকার নেই, যেগুলো আসবে পরীক্ষাতে যেখান থেকে প্রশ্নের সম্ভাবনা সেই জায়গাগুলো ভালো করে পড়বে, আর বাকিগুলো একবার করে রিডিং পড়ে নিলেই হবে। তারপরের পাতা চলে এসো মধ্যভাগে সমভূমি। এখানে দেখো কি রয়েছে, রয়েছে পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিম মালভূমির মাঝের অঞ্চল সমতল। গ্রে আর সেলুইন নামে দুটো উচ্চভূমি এই সমতল ভূমিকে 3 ভাগে ভাগ করেছে। দক্ষিণে রয়েছে মারেডালিং নদীর অববাহিকা বা রিভোরিনি সমভূমি, মাঝে রয়েছে আয়ার হ্রদের অববাহিকা, আর উত্তরে রয়েছে কার্পেন্টারিয়া নিম্নভূমি। এই কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই গামলার মতো যে কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে। এই ধরনের কূপকে আর্টেজিও কূপ বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে আর্টেজিও কূপ বলতে কি বোঝো, চিত্র সহ দেখাও। এই চিত্র সহ কিন্তু এটা মনে রাখবে, ঠিক আছে। প্র্যাকটিসও করবে খাতায়। ভূগোলে কিন্তু তোমরা যদি অ্যান্সার লেখার পাশাপাশি চিত্র দিয়ে দাও, অ্যান্সারটা আরো ভালো হয় এবং এক্সামিনারও খুশি হয়, তাই নম্বরটা বেশিও পাওয়া যায়। তাই চেষ্টা করবে এই সংজ্ঞাগুলোর পাশে ছবিগুলো প্র্যাকটিস করার। ওকে, তারপরে দেখা রয়েছে উপকূলের সমভূমি। এখানে কি পড়বে? এখানে এটাই ভালো করে পড়বে, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। এটা কিন্তু এই উপকূলের সমভূমিতে রয়েছে। ওকে, মনে রাখবে, হাইলাইট করা জায়গাগুলো ভালো করে মার্ক করে রাখো। চলে এসো তার পরের পাতায়, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি। ওকে, তো দেখো উত্তর ও দক্ষিণ নামে দুটি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। তাহলে নিউজিল্যান্ড কি কি নিয়ে তৈরি হয়েছে দেখতে পারলে। এরপর কি বলছে, এখানকার বেশিরভাগ সমভূমি মানে বেশিরভাগ ভূমি আর কি পর্বতময়। অনেকগুলো আগ্নেয়গিরি যেমন মাউন্ট এগমন্ট, রুহাপেহু আছে এখানে। দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস প্রধান মানে পর্বতশ্রেণী এখানকার। এই পর্বতশ্রেণীর মাউন্ট কুক ও নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কুক। অস্ট্রেলিয়ার কি ছিল কমেন্টে জানাবে, আমি কিন্তু এটা জিজ্ঞাসা করছি। যে বাজারে প্রথম থেকে দেখে আসা কিন্তু অবশ্যই আনসার করতে পারবে। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ এখানে বলছে মাউন্ট কুক, তাহলে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি ছিল জানাও আমাকে কমেন্টে, ঠিক আছে। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি, মনে রাখবে। নিউজিল্যান্ডের প্রধান প্রধান নদ নদী হলো ওয়াইটাকি, ক্লথ, ওয়াঙ্গামুই, ট্রাইরি। একটু কঠিন আছে নামগুলো, ভালো করে পড়বে। এগুলো দৈর্ঘ্য ছোট এবং খসড়তা। এদেশের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ হ্রদ সৃষ্ট হয়েছে। তারপরে দেখো মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার ভূপ্রকৃতি কিরকম। হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই 3টি অঞ্চল। এখানকার বেশিরভাগ দ্বীপগুলো গঠিত হয়েছে সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমা হয়ে। তাহলে এগুলো কি দিয়ে জমা হয়েছে? আগ্নেয় পদার্থ দিয়ে। পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, আমরা প্রথমেই পড়েছি। হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি প্রভৃতি উল্লেখযোগ্য আগ্নেয়দ্বীপ। হাওয়াই দ্বীপে মৌনা লোয়া, কিলাউয়া প্রভৃতি আগ্নেয়গিরি অবস্থিত। মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন প্রভৃতি দ্বীপগুলো আবার মৃত প্রবাল জন্মের সৃষ্টি হয়েছে। এখানে বাদিকে একটা বক্সে দেখো একটা প্রশ্ন হবে, মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি কেন? তার আনসার কিন্তু এখান থেকে এটা তোমাদের বলতে হবে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন ঘুরে হতে পারে, মাউন্ট এভারেস্ট কেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ? দুটোতেই কিন্তু একটি আনসার, ভালো করে করবে। এর পরিপাতে দেখো রয়েছে বিভিন্ন নদী, তাদের উৎস, মোহনা এবং বৈশিষ্ট্য। দেখো প্রথমেই রয়েছে মারেডালিং নদী, এটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। এর উৎস কি, মোহনা কি, আর এর বৈশিষ্ট্য কি? এটা কিন্তু ওশেনিয়ার দীর্ঘতম নদী, ঠিক আছে, ওশেনিয়ার দীর্ঘতম নদী, মনে রাখবে। আর এটা একটি অন্তর্বাহিনী নদী। তারপর দেখো রয়েছে নিউজিল্যান্ড, ওয়াইটাকি ক্লাথা নিউজিল্যান্ডের নদীটার নাম। ওয়াইটাকি ক্লাথা এর উৎস কি, মোহনা কি, এবং এটি নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী, ঠিক আছে, এগুলো মনে রাখবে। এই দুটো নদী মারেডার্লিং এবং ওয়াইটাকি ক্লাথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নিচে চলে এসো, দেখো রয়েছে নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ আছে। তাউপো হলো এদের মধ্যে বৃহত্তম। তাহলে কোন হিমবাহ এই নিউজিল্যান্ডের মধ্যে বৃহত্তম? উত্তর হবে তাউপো, ঠিক আছে, তাউপো হিমবাহ সৃষ্ট হ্রদ। বড় প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জলবায়ু। জলবায়ুর এই বৈশিষ্ট্যগুলো ভালো করে করবে, যে ওশেনিয়া মহাদেশ জলবায়ু বৈচিত্র্য লেখো বা জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়, নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায় এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা 2-3টে লাইন করে লিখে দিলেই হবে। তারপরে বড় প্রশ্ন রয়েছে স্বাভাবিক উদ্ভিদ। এটাও কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এই জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ প্রত্যেকটা মহাদেশের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওশেনিয়া বলো, ইউরোপ বলো, আফ্রিকা বলো, যেগুলো তোমাদের মহাদেশগুলো রয়েছে, হ্যাঁ,
ইউরোপ আফ্রিকা ক্লাস 7-এ করেছো, এখানে হয়তো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তোমাদের আছে, সেগুলো কিন্তু সেখান থেকে এই স্বাভাবিক উদ্ভিদ জলবায়ুটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য ভালো করে তৈরি করবে। এই কি কি অরণ্য এখানে আছে, সেই অরণ্যগুলোর নাম, তাদের বৈশিষ্ট্য, জাস্ট এটুকু পড়লেই হবে। আমি আর এটা পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেবে। তার মধ্যে এটা ইম্পর্টেন্ট রয়েছে পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত ক্রান্ত তৃণভূমি, আর এটা কি রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, যাকে বলা হয় ডাউন্স। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। এরপরে রয়েছে দেখো মারে ডার্লিং অববাহিকা, এই বৈশিষ্ট্যটা পড়বে। 2 থেকে 3টে লাইন লিখলেই হবে বৈশিষ্ট্য অনুসারে। তারপর রয়েছে ভূপ্রকৃতি, এখানকার ভূপ্রকৃতি কেমন। তারপর দেখো রয়েছে নদী, এই নদীর অববাহিকা প্রধান নদী কি, মানে এই অববাহিকার প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং, আর ডার্লিং হলো মারের উপনদী, এটাও মনে রাখবে, স্টার করা রয়েছে। এবং এর সৃষ্টি কোথা থেকে হচ্ছে তোমরা ছকের মধ্যে পড়েছো, সেখান থেকেও লিখতে পারবে গুছিয়ে, কোথায় গিয়ে মিশেছে তার মোহনাটা কোথাও, সেটাও লিখতে পারবে। পরের পাতা দেখো দুটো বক্সের মধ্যে ডার্লিং নদী, ডান দিকে রয়েছে মারে নদী। তো এদের উৎপত্তি নদী, উৎপত্তি, দৈর্ঘ্য, উপনদী তিনটেই দেওয়া রয়েছে, ভালো করে করবে। ঠিক আছে, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, কৃষি ও পশুপালন, জ্যাকোস কি, এটা করবে। এখানকার পশু খামারগুলো খুব বড়, আর যারা এখানে শ্রমিকের কাজ করে তাদের জ্যাকোস বলে। চলে এসো তার পরের পাতায়, কৃষি ও পশুপালনে উন্নতির কারণ কি কি, সেই কারণগুলো হচ্ছে এই বক্সে দেওয়া পয়েন্টগুলো। এই পয়েন্টগুলো মুখস্থ করবে। প্রশ্নটা হতে পারে এটাই যে ওশেনিয়া মহাদেশে কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলো কি কি। ঠিক আছে, ভালো করে করবে। এই পয়েন্ট কটা মুখস্থ করলেই হয়ে যাবে। তোমাদের কিন্তু অনেকেরই স্কুলে ফাইনালি কিন্তু ওশেনিয়া মহাদেশ রয়েছে, এবং যারা ভাবছোটা নেই তারা যে পড়বে না তা কিন্তু না। ফাইনাল এক্সাম মানে পুরো বইটার ওপরে পরীক্ষা হয়, একটা দুটো প্রশ্ন থাকবেই, এরকম ব্যাপার। যদি মনে করো সিলেবাসে নেই, তবুও কেন ম্যাম দিচ্ছে, এটা মাথায় রেখো। ফাইনাল পরীক্ষা কথাটার মানেই হচ্ছে পুরো বইটা থেকে প্রশ্ন তোমাদের দেওয়া হবে। পুরো বই বলতে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট মিলিয়ে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। তাই ফাইনালের জন্য যেহেতু, তাই প্রত্যেকেই বলবো ভালো করে পড়বে। ওকে, এরপর দেখো ব্রোকেন হিলকে বলা হয় রূপোর শহর, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, করবে। আর এখানে কি কি খনিজ সম্পদ পাওয়া যায় সেটা পড়তে গেলে পুরোটাই পড়তে হবে। তারপর দেখো রয়েছে শিল্প কি কি রয়েছে, সেটাও করবে। জনবসতির শহর কিরকম, করবে। তোমাদের বই একটা ছক দেওয়া রয়েছে কস্তম্ভ খস্তম্ভ, তার পরের পাতাতে আমি অ্যান্সার করে দিয়েছি, তোমরা অবশ্যই এটা কিন্তু অ্যান্সার করে নেবে। ঠিক আছে, তো তোমাদের বই থেকে এই হলো ইম্পর্টেন্ট জায়গা, এগুলো ভালো করে মার্ক করে রাখো এবং এগুলো জোর করে মানে বেশি করে পড়তে শুরু করে দাও। ঠিক আছে, ভালো করে পড়ো। আমার একটাই কথা, বইটা খুঁটিয়ে পড়ো, এর মধ্যেই কমন পাবে। আর এই নেক্সট ভিডিওতে আমি ঐশ্বরিয়াদেরকে তোমাদের এমনি যে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো হয় সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, অনেকে আবার ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন থেকে পড়তে পছন্দ করো বইয়ের থেকে বেশি। তো সবাইকে আমি বলবো একটা কথাই, সব বই পড়া দরকার আছে, কিন্তু সবার ফার্স্ট টেক্সট বুকটা পড়া দরকার আছে। ঠিক আছে, তো এটা ভালো করে পড়ো, তারপর অন্যান্য বইয়ের প্রশ্ন পড়ো। ওকে, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, আর যে বাজার অন্যান্য ভিডিওগুলো পাচ্ছ না তারা কিন্তু অবশ্যই চ্যানেলে এসে প্লেলিস্ট ফলো করবে। বারবার বলছি, প্লেলিস্ট ফলো করবে, যার যে ক্লাসের পড়া লাগবে পেয়ে যাবে, ওখানে পরপর সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, 7, 8, 9 সব দেওয়া রয়েছে, সেই যার যেটা দরকার সেখানে গিয়ে দেখতে পাবে। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।